চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জুবাইদা নাসরিন। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে গণ অভ্যুত্থান হয়েছে তাতে আসলে আপনার প্রাপ্তি কি? দেখুন, বৈষম্যের বিষয়টি তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটি আসলে হঠাৎ করে প্রাপ্তি বা হঠাৎ করে ঘটা কোনো বিষয় নয়। কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনটি হয়েছে দীর্ঘদিনের বৈষম্যের ফল। দীর্ঘদিনের সমাজে নানা ধরনের যে নিপীড়ন, বঞ্চনা এবং বৈষম্য রয়েছে সেটির একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং যেটি গণ অভ্যুত্থান আকারে আপনার এসেছে আমাদের জীবনে। তো এখন দেখুন যে একটা বৈষম্যের একটা ঐতিহাসিকতা আছে। বাংলাদেশ রাষ্ট্রটি কিন্তু কখনোই সমরূপী নয়, মানে সকল মানুষজন একই জায়গায় বসবাস করছে না, একই প্ল্যাটফর্মে নেই। তো সেখানে ধরেন যে ভিন্নতা যেমন আছে, ভিন্নতাকে কেন্দ্র করে বৈষম্য আছে, আবার একই জনগোষ্ঠীর মধ্যেও নানাভাবে বৈষম্য কাজ করে। তো এখন যদি বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের আজকে এক মাস, তো সেখানে আসলে বৈষম্যের প্রাপ্তি তো ধরেন যে এই যে আমরা বৈষম্য নিয়ে কথা বলছি এবং বৈষম্যকে আপনার নানাভাবে দেখার চেষ্টা করছি, আপনার নানাভাবে বৈষম্যর কাটানোর যে নীতিমালা বলেন, পলিসি বলেন, যে পরিসর বলেন, সেগুলোকে আমরা নির্দিষ্ট করে একেবারে যে এইভাবে বৈষম্যগুলোকে অ্যাড্রেস করতে হবে, এই জায়গায় এসে আমরা এভাবে পলিসি নির্ধারণ করব যখন সকল মানুষ আসলে একইভাবে দেখা হয়। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে এটা আলোচনার যে একটা দ্বার খুলেছে বা আলোচনার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সে আলোচনাটা কিন্তু শুধুমাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি বড় যে নেতৃত্ব শিক্ষার্থীর মধ্যে রয়েছে তা কিন্তু না। এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটি সবচেয়ে বড় অর্জন আমি মনে করি সকল বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স মানুষকে একই জায়গায় নিয়ে আসা। আমরা যদি উপদেষ্টাদের কথা বলি, আপনি দেখবেন যে 84 বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন আছেন, তেমনি 25 বছর বয়সে কিন্তু আমাদের ছাত্র আছেন। তো এই যে একটা জায়গা যে যত বৃদ্ধ ততই বুঝদার, যে আমাদের সমাজে যে বিষয়গুলো জারি ছিল সেগুলো থেকে আমরা মনে করি যে তরুণ কী ভাবছে, শিক্ষার্থীরা কী ভাবছে সেটা আমাদের জানতে হবে। এই যে সবাইকে সম্মান দেয়া, যে ছোট মানুষও বুঝছে না কিছু বা অমুক সে তো এটা জানে না, এই যে মানুষের নলেজকে, মানুষের জ্ঞানকে আমলে না নেওয়ার যে একটা প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, আমাদের মনস্কতায় হাজির হয়েছে, সেটাকে আসলে আবার ফিরে দেখা যে সকলের মধ্যে সম্ভাবনা আছে, সকলের মধ্যে একটা জ্ঞান আছে, সকলের মধ্যে আসলে অনেক কিছু চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে খুঁজে বের করা হলো আসলে আমাদের একটা বড় কাজ, এবং সেই খুঁজে বের করার মধ্য দিয়ে কি বৈষম্য বিলোপের পথকে আসলে খোঁজা। আরেকটি বিষয় জানতে চাই যে সমাজে আসলে আর কোন কোন ক্ষেত্রে বৈষম্য রয়েছে? সমাজ তো এটা মানে স্থির কিছু না, সমাজ কিন্তু প্রতিনিয়তই চলছে তার মতো করে। এখন দেখুন সমাজ পরিবর্তন হয় কিভাবে, সমাজে রূপান্তর হয় কিভাবে, সমাজে আসলে আমরা যেটাকে বিপ্লব বলি সেটা কিভাবে হয়, মানে বড় মাপের পরিবর্তন যখন হবে। তো সেখানে দেখুন এই অনুঘটকগুলোর পেছনেও কাজ করে নানা ধরনের আপনার বৈষম্যের পাটাতনগুলো। আমাদের সমাজে ধরেন শ্রেণীগত বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, কোথাও ধর্মকেন্দ্রিক বৈষম্য আছে, কোথাও বয়সভিত্তিক বৈষম্য আছে, শারীরিক সামর্থ্য অসামর্থ্য বিবেচনায় বৈষম্য আছে, লিঙ্গভিত্তিক বৈষম্য আছে, ভাষাগত বৈষম্য আছে, ইভেন আমরা যদি বলি যে আমাদের অঞ্চলভিত্তিক একটা বৈষম্য আছে। তো আমাদের হরহামেশা আমরা যেটা আসলে একটা ভুল ধারণা পোষণ করি সেগুলো হলো ভিন্নতা এবং বৈচিত্র্যতার একটা পাটাতনকে আমরা বৈষম্যের দিকে ঠেলে দিই, যে তুমি আমার মতো না, তাহলে তুমি আমার সমান না। হ্যাঁ, একজন দরিদ্র অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষ একজন অর্থনৈতিকভাবে অনেক সামর্থ্যবান মানুষের প্রতি বৈষম্যের শিকার হয়, কারণ সে মনে করে সে আমার সমান না। লিঙ্গভিত্তিকও যেমন আমরা যদি বলি নারী, পুরুষ এবং সমাজের অপর লিঙ্গ বৈচিত্র্যের মানুষরা আমরা মনে করি সে আমার মতো না। সমাজের এই যে একটা আমার মতো না বলে তাকে আমি বঞ্চিত করছি, তার গায়ের রং কালো বলে বঞ্চিত হতে পারেন, তিনি শহর গ্রাম থেকে এসেছেন বলে তার কথা আঞ্চলিকতা রয়েছে বলে তিনি বৈষম্যের শিকার হতে পারেন, কিংবা তিনি দলিত হতে পারেন। বিভিন্ন আমাদের সমাজে আমরা দেখে যে ম্যাথর, মুচি যারা কাজ করেন তাদের প্রতি মানুষের নানা ধরনের বৈষম্য রয়েছে। তো এই বৈষম্যগুলোর একটা বড় জায়গা হলো মানুষ সম্পর্কে আসলে জানে না।
হ্যাঁ, তো আমরা কিন্তু পেশাভিত্তিক মানুষকে চিন্তা করি, আমরা মানুষের জন্মস্থান ভিত্তিক মানুষকে চিন্তা করি, আমরা মানুষকে তার জেন্ডার দিয়ে বিবেচনা করি, আমরা মানুষকে কাপড় চোপড় দিয়ে বিবেচনা করি যে ও হয়তো হিজাব পরে না তাহলে সে ধার্মিক না। এই যে আমরা নানাভাবে কিন্তু একটা বিভাজন ডাইকোটমির মধ্যে সবসময় থাকি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বৈষম্যের একটা তরিকা, যে আমার মতো না, আমি যা চিন্তা করি সেরকম না, তাহলেই তাকে আমি আমার কাছে টানবো না, তাকে তার মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত করব। তো বৈষম্য বিরোধী আন্দোলন আসলে আমার কাছে মনে হয় একটি কোটাকে কেন্দ্র করে তৈরি হলো বিষয়গুলো আসলে অনেকগুলো বৈষম্যকে সামনে এনেছে। যেমন বুলিং করা, আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনে যেটা দেখেছি, নিজেরাও যখন শিক্ষার্থী ছিলাম দেখেছি, এখনও যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হই সেটা হলো বুলিং করা, বডি শেমিং। তুমি মোটা কেন, তুমি বেটে কেন, তুমি কালো কেন, তাহলে তোমাকে নিয়ে হাসাহাসি, তুমি কথা বলতে পারো না, বা হয়তো তার কথা বলার সমস্যা আছে, তখন একটু তোতলার বলে তাকে হাসি দিচ্ছে, তাকে একঘরে করা হয়েছে, তার বাড়ি অমুক জায়গায় বা সে গ্রামের স্কুলে পড়েছে। তো এই যে একটা বুলিং করার মধ্য দিয়ে আপনার অন্যের প্রতি একটা বিদ্বেষপূর্ণ আচরণ তৈরি হয়, এবং সকল বৈষম্যের পেছনে কিন্তু একটা বিদ্বেষমূলক আচরণ মনোভাব কিন্তু কাজ করে। তো সমাজে কিন্তু নানা ধরনের বৈষম্য আছে। তো আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে শুরু হলো। এই আন্দোলনের মূল জায়গাটি হলো সমাজে যে জারি থাকা বিভিন্ন ধরনের বৈষম্য, সেগুলোকে আসলে সামনে নিয়ে আসা, এবং সকলের মনস্কতার মধ্যে যে এই বৈষম্য ঠিক নয়, এই বৈষম্য আসলে যারা আমরা অনেকে কিন্তু না জেনেও করছেন যে আমি বৈষম্য আসলে বুঝতেই পারি না, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সেই সাথে যদি বলি নারী নিরাপত্তা এবং সফলতার অঙ্গীকার, এবং সেই সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ন্যায্য অধিকার সহ সমাজে যে বিরাজমান যে অসমতাগুলো রয়েছে, এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করা যেতে পারে, এটার সলভের কি কি করণীয় রয়েছে? মানে আমাদের সমাজে যেটা হচ্ছে কি, একটা মানে আধিপত্যবাদী চিন্তা আছে, সেটি বাঙালি জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, সবচেয়ে মানে এখানে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী। এই জন্য আমাদের মধ্যে থাকতে পারে যে আমরা বাঙালি, এটা আমাদের দেশ, এটা এই জন্য যারা বাঙালি অবাঙালি তাদের প্রতি আমরা এক ধরনের বৈষম্য প্রদর্শন করতে কোনো ক্ষেত্রে হয়ে যায় যে তিনি বাঙালি না, এই জন্য সে আমার সমান না। নারী বিদ্বেষ সেখানে খুব প্রকট, নেগেটিভ একটা কনোটেশন থেকে, যে মেয়েরা খুব বেশি কাজকর্ম করতে চায় না, তারা সবসময় সংসারে নিয়ে ব্যস্ত থাকে, ও নানারকম উছিলা দেয়, তো তারা যোগ্য না, তারা আপনার এই প্রমোশন পাওয়ার জন্য যোগ্য হয় না, এবং তারা যদি ভালো রেজাল্ট করে তখনও তাদের বিরুদ্ধে আসলে নানারকম কুচ্ছা রটনা হয়। তো আমাদের সমাজে নানা রকম বিদ্বেষ আছে। এখন এগুলো থেকে আমরা রেহাই পাবো কীভাবে আসলে? এখন দেখুন, রেহাই পাওয়া কিন্তু অত সহজ না, কারণ আমাদের মন কিন্তু উপনিবেশিক মন। উপনিবেশিক মন মানে সবসময় আমরা একটা ডাইকোটমের মধ্যে থাকি, ভালো না হয় খারাপ, নারী না হয় পুরুষ, মানে কালো না হয় সাদা। তো উপনিবেশিক মনকে যখন আমি উপনিবেশ করতে যাব, যে আসলে উপনিবেশকে আমরা কোনো কিছু মাথায় না রেখে কারোর প্রতি প্রি অ্যাজাম্পশন না করে তাকে বিবেচনা করব। আমাদের আরেকটা বৈশিষ্ট্য, আমরা খুব জাজমেন্টাল, মানে অমুকরে দেখেই না ভাল লাগে না, তাকে পছন্দ করি নাই, মানে তার সম্পর্কে কিছু একটা ধারণা প্রিজাম্পশন করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে এই যে আমরা প্রিজাম্পশন করি, জাজমেন্টাল হই, এগুলি কিন্তু একটা বৈষম্য তৈরি করার তরিকা। এখন তাহলে প্রথম জায়গা হবে রাষ্ট্রীয় পলিসি। যেমন নারী ক্ষেত্রে আমরা দেখেছি যে সমাজের জেন্ডার শুধু নারী পুরুষ তো না, সমাজে আরও নানা ধরনের লিঙ্গ বৈচিত্র্যের মানুষ আছে। তো আমরা সম আইন কিন্তু যদিও আছে সংবিধানে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে আমরা দেখেছি সংবিধানের আপনার ওই বৈশিষ্ট্যগুলোকে আপনার আমলে নেওয়া হয় না। সংবিধান কিন্তু স্পষ্টই বলেছে কারোর প্রতি কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না, নারী সহ শ্রেণী বা গোষ্ঠী গোত্র কারোর প্রতি। তো আমাদের প্রধান একটা বড় জায়গা হলো সংবিধানকে আমলে নিয়ে সংবিধান সম্মত আমাদের আচরণ করা, দৃষ্টিভঙ্গি আপনার প্রায়োগিক ক্ষেত্রে সেটি ব্যবহার করা, যে নারীর প্রতি কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না, কোনো শ্রেণীর মানুষের প্রতি কোনো ধরনের আপনার বৈষম্য করা যাবে না। দ্বিতীয়ত হলো যে নারী বিদ্বেষ আসলে মানে এটির মুখোমুখি আমার কাছে সবচেয়ে বড় বিষয় মনে হয় যে পুরুষকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো। আমরা কিন্তু একটা বড় ভুল করি, পুরুষ মানে কিন্তু পুরুষতান্ত্রিক না, এবং নারী বাদ বা নারী বিষয়ে কথা বলা এর মানে কিন্তু পুরুষকে বাদ দিয়ে নয়। সুতরাং
পুরুষকেই দাঁড়াতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে, এবং নারী ইস্যু কিন্তু শুধুমাত্র নারীর ইস্যু নয়, এটা নারী পুরুষ সকলের ইস্যু। তো এই দুটো জায়গা আমি বলবো। 3 নম্বর জায়গায় আমি বলবো যে সম্মান, সকলের প্রতি সকলের সম্মানজনক বিষয়, এবং ধর্ম স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য যে ফেস্টিভ্যালের স্বাধীনতা, সেগুলোকে যদি আমরা একে অপরকে রক্ষা করি এবং একে অপরকে সম্মান করি, সেগুলো কিন্তু বৈষম্য নিরোধে অনেকখানি কিন্তু সহায়তা করে। একবারে সেই জায়গাটায় যদি আমি বলি, সেটা হলো রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ছিল, এবং বিচার না দেওয়ার সংস্কৃতি কিন্তু ছিল, যেটাকে আমরা বলছি যে আপনার একেবারে মানে সাইলেন্সে চলে গিয়েছিল মানুষ। হ্যাঁ, ফিয়ার থেকে সাইলেন্স, যে ভয় থেকেই মানুষ নিশ্চুপ হয়ে গিয়েছিল। তো এই নিশ্চুপতা ভেঙে আসলে মানুষের আওয়াজ তোলার সংস্কৃতি, আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর তৈরি করার সংস্কৃতি, যেটাকে আমরা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, পরিসর যদি নির্মাণ করা যায়, তাহলে যিনি বৈষম্যের শিকার হয়েছেন তিনিও কিন্তু জানান দিতে পারেন যে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের দেশে যে প্রবণতা থাকে যে বৈষম্যের শিকার হলে মানুষ আরও ভয় পেয়ে যায়, যে যদি আমি এটা জানাই তাহলে আমার আরও বেশি বৈষম্যের শিকার হব। তো সেই জায়গাটায় বিচারহীনতার সংস্কৃতি থেকে, বিচার না পাওয়ার সংস্কৃতির থেকে বের হয়ে বিচার পাওয়ার সংস্কৃতি কিন্তু একভাবে ন্যায্যতা, প্রাপ্যতা এবং আমাদের যে আপনার অধিকারের বিষয়টি কিন্তু মানে একদম নিশ্চিত করে। তো যখন আপনার ন্যায্যতা, প্রাপ্যতা নিশ্চিত হবে, তখন কিন্তু বৈষম্যকে আপনার একেবারে বিদায় করা খুব কঠিন কাজ নয়। আরেকটি বিষয় যে আমরা জানি যে আপনি অনেক কিছু নিয়ে কাজ করছেন, তার মধ্যে হচ্ছে দলিত, বেদে, হিজড়া, এদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আসলে আপনার কাজ করার অভিজ্ঞতা কেমন, এবং আসলে এদের অধিকার কতটা আসলে নিশ্চিত করা গিয়েছে? দেখুন, আমাদের এখানে তো হিজড়া, আপনারা জানেন যে এর আগে সরকার 2014 সালে হিজড়া লিঙ্গকে নারী পুরুষের পাশাপাশি আপনার গ্রহণ করেছে একটি লিঙ্গ হিসেবে। কিন্তু খুব মানে অবাক করার বিষয় যে এই হিজড়া কারা, সে বিষয়ে কিন্তু কোনো খোলাসা করা হয়নি। তো মানুষের মনের মধ্যে কিন্তু এক ধরনের জিজ্ঞাসা আছে যে এরা কারা, এবং এই যে আমরা না জানার কারণে আসলে জ্ঞানটা কিন্তু শেয়ার, মানে সবাইকে জানতে হবে, জ্ঞানটা কিন্তু বিতরণে সবাইয়ের মধ্যে এটা থাকতে হবে। তো আমাদের যেহেতু আমাদের সমাজ ব্যবস্থায় এক ধরনের এই যৌনতা, তারপরে লিঙ্গ বৈচিত্র্য, এগুলো নিয়ে খোলামেলা কথাবার্তা বলাতে এক ধরনের সামাজিক অসুচিবোধের জায়গা আছে, সেই জন্য মানুষের ইচ্ছা থাকলেও কিন্তু মানুষ জানতে পারে না। তো আমার কাছে মনে হয় যে প্রথমত এটাও রাষ্ট্রের একটা দায়িত্ব যে মানুষের বৈচিত্র্যতা, মানুষের মধ্যে যে ডাইভার্সিটি আছে, সেগুলো সম্পর্কে অন্যকে জানতে দেয়া। এখন এমনভাবে জানতে দেয়া, সেখানে রাগঢাক রেখে না, মানুষ সত্যটাই তাকে জানতে হবে যে কেন, কারা হিজড়া। দ্বিতীয়ত হলো যে বেদে, আপনারা জানেন যে নৌকার মধ্যে বেদেদের অনেক রকম আছে, 28 ধরনের আমাদের দেশে নৌকার মধ্যে বেদেরা আছেন। তো সেই বেদেরা যেহেতু এক জায়গা থেকে ওনার কখনো স্থির এলাকায় থাকেন না, তারা কিন্তু মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো থেকে বঞ্চিত হয়। এবং দলিতদের বিষয়ে আমরা দেখেছি, আপনার যেমন আমরা যেটা যাদেরকে পরিচ্ছন্ন কর্মী হিসাবে বলি, এবং যারা আমাদের সমাজে একভাবে পেশাগতভাবে অস্পৃশ্য এখনও আছেন, কিন্তু যে হোটেল, রেস্টুরেন্টে বা স্কুলে তাদের প্রতি এক ধরনের অবহেলা বা অচ্ছুত ভাব দেখা হয়। তারা অনেকে কিন্তু ঝরে যায় স্কুল জীবনে, যে তাদের সঙ্গে বসবে না, তাদের সঙ্গে খেলবে না। তো আমার কাছে মনে হয় এটাও কিন্তু একটা রাষ্ট্রের বড় দায়িত্ব, মানুষকে মানুষের পাশে থাকার জায়গা, পরিসরটা তৈরি করা। এখন কীভাবে তৈরি করবে? মানুষকে জানতে দেয়া। যে আমি যেমন আমার ক্লাসে সামাজিক অসমতা কোর্সে প্রথমে বলি যে কে অপরিষ্কার, মানে স্টুডেন্ট শিক্ষার্থীদের জিজ্ঞেস, তোমরা অপরিষ্কার না একজন পরিচ্ছন্ন কর্মী অপরিষ্কার? তো ওরা খুব লজ্জা পায়, বলে যে আমরা অপরিষ্কার দেখেই ওরা পরিষ্কার করতে আসে। তাহলে মানে অপরিষ্কার কিন্তু আসলে তুমি, সে না, তাহলে তুমি কেন তার সঙ্গে বসবে না? হ্যাঁ, তো কারণ আমাদের যে অপরিচ্ছন্ন কর্মী, তার সঙ্গে আমরা বসছি না কারণ আমরা মনে করছি সে অপরিচ্ছন্ন, আসলে কিন্তু উল্টো। তো এই যে আমাদের সমাজ মানসিকতায় একটা বড় ধরনের ফারাক আছে, বড় ধরনের খামতি আছে, সেই খামতিগুলোকে আস্তে 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 আমরা যেমন যে ছেঁচে আমরা ফেলে, আমরা যে একটা জ্ঞানের একটা সমতা ভিত্তিক জায়গা তৈরি করবো, যে জ্ঞানটা আমি জানি সেই জ্ঞানটা যেন আরেকজন জানে, যে জ্ঞানটি কৃষক জানেন, যে জ্ঞানটি পরিচ্ছন্ন কর্মী জানেন, সেই জ্ঞানটা যেন আমি জানি। এই যে একটা শেয়ারিংয়ের একটা ক্ষেত্র তৈরি করা, আমার কাছে মনে হয় এই ক্ষেত্রগুলো যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতে মানে একজনের হওয়া দরকার, জ্ঞানগুলো সরকারের বিভিন্ন এজেন্সি আছে তারা করতে পারে, বিভিন্ন সংগঠন, বেসরকারি সংগঠন তারা করতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে আসলে প্রতিনিয়তই কাজ করতে হবে, যেন মানুষের যে বিরাজমান প্রিজুডিস বা বৈষম্যের
তরিকা আছে যে কারণে বৈষম্যটা হচ্ছে। বৈষম্য ব্যক্তি সরানো কিন্তু বৈষম্য দূরীকরণ না, যে উনি করছেন ওনার জায়গায় আরেকজনকে সরালাম। প্রতিনিয়ত কি প্রক্রিয়ায় বৈষম্যগুলো বারবার তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে বন্ধ করা হলো গুরুত্বপূর্ণ। তাহলে এই বন্ধ করতে হবে কিভাবে? পলিসির মধ্যে দিয়ে বন্ধ করতে হবে কিভাবে? ডায়ালগ তৈরি করে বন্ধ করতে হবে কিভাবে? আপনার একজন উপদেষ্টা হোক, একজন বড় মানুষ হোক, তিনি পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে খাবেন, তাহলে কিন্তু সে বড় গলায় বলবে যে আমি অমুকের সঙ্গে খেয়েছি, তাহলে আমি কেন আপনার সঙ্গে বসতে পারবো না? আমাদের প্রত্যেক স্তরের সকলের কিন্তু দায় আছে এই অসমতাগুলোকে দূর করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ গুরুত্বপূর্ণ এবং সুন্দর কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনি এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবার জন্য শুভকামনা। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।